নমস্কার। আজকে আমাদের আলাপনে আমাদের সঙ্গে আছেন প্রাক্তন সহপ্রধান শিক্ষক হরিনাভি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত হাই স্কুল এবং তিনি বর্তমানে আইওএসএন সদস্য। আজকে আমাদের এই পরিবেশ দিবসের আলোচনায় আমরা তাকে পেয়েছি। প্রথমে তাকে আমরা সাধুবাদ জানাই আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। তো স্যার, আপনাকে প্রথম আমাদের যে বিষয়টা নিয়ে একটু জানার ছিল সেটা হচ্ছে যে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয়। এবছরও হয়তো সেইভাবেই বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন চলছে, কিন্তু এবছরের প্রেক্ষিতটা হয়তো একটু আলাদা। এই মুহূর্তে গোটা পৃথিবী এমন একটা কমন বা সকলেই বলতে পারি কোভিড নামক এমন একটি সমস্যায় আক্রান্ত যে পরিবেশ নিয়ে চিন্তা ভাবনার প্রেক্ষিতটা বোধহয় এবার একটু আলাদা হয়ে পড়েছে। প্রত্যেকের মননে, প্রত্যেকের চিন্তনে তাই পরিবেশ একটু অন্যরকম ভাবে ধরা দিয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ব পরিবেশ দিবসের পালনের গুরুত্বটা কি আছে? সব থেকে আগে আমি সমস্ত মাস্টারমশাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। এখন যে সমস্ত মাস্টারমশাইরা স্কুলে আছেন তারা ঘটনা চক্রে আমার থেকে জুনিয়রই হবেন, কারণ আমি তো রিটায়ার করে গেছি। সেই সুবাদে সকলকে আমি আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, এবং যারা সিনিয়র তাদেরকে প্রণাম জানাই। জানিয়ে আর ছাত্রছাত্রীদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা রেখে আমি একটাই কথা বলবো যে বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছরই পালিত হয়। এটা আমরা সবাই জানি যে ইউনাইটেড নেশনস 1972 পর থেকে এটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে। কেন না, পরিবেশ সচেতনতা সৃষ্টি করে পরিবেশবিদদের যে চিন্তা পরিবেশ সংরক্ষণের জন্য, সেই চিন্তা যাতে প্রত্যেকটা দেশে রাজনৈতিক স্তরে অর্থাৎ পলিসি মেকিং দিয়ে সেটা যাতে ইমপ্লিমেন্টেড হয়, সেই রকম ভাবেই প্রস্তাবনা নিয়ে আসা। এইসব কারণের জন্যই কিন্তু আমরা বিশ্ব পরিবেশ দিবসকে এতটা গুরুত্ব দিয়ে সারা পৃথিবীতে পালন করি। কিন্তু আজকে দাঁড়িয়ে যে প্রশ্নটা আপনি করেছেন সেটা খুব রেলিভেন্ট, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিশ্ব পরিবেশ দিবস নিয়ে ভাবতে গেলে প্রথমেই আমাদের মনে পড়ে যাবে এই মুহূর্তে আমরা সবাই কেমন আছি। যদি প্রশ্ন করি নিজেকে আমি কেমন আছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমরা কিন্তু সবাই আতঙ্কিত এই 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 মুহূর্তে, এবং সম্ভবত এমন একটা সময়ে আমরা অতিক্রম করছি সারা পৃথিবীর মানুষ একই রকম ভাবে একই ইস্যুতে, এই যে কোভিড-19 যে ভয়ঙ্কর মারণ ভাইরাস আজকে সারা পৃথিবীতে থাবা বসিয়েছে, তার প্রকোপে সবাই কিন্তু আজকে আমরা আতঙ্কিত। শুধু আতঙ্কিত নয়, আমরা দিশাহারাও বলা যায়। এই কোভিড-19 এর যে এপিসোড, এর পরিপ্রেক্ষিতে কি যেগুলো ঘটে গেছে এটা সবাই জানেন। প্রত্যেক দিন প্রচুর যারা এক্সপার্ট তারা কথা বলছেন, যারা বিশেষজ্ঞ তারা কথা বলছেন, ভুক্তভোগীরা কথা বলছেন। সেই কথার পরিপ্রেক্ষিতে একটা জায়গা খুব পরিষ্কার ভাবে উঠে এসছে যে মানুষের জীবন ধারণের জন্য যে অর্থনৈতিক পরিকাঠামো দরকার, সারা পৃথিবীতে সেই পরিকাঠামো ভেঙে ফেলেছে। তৃতীয় বিশ্বের দেশ করে ভারতবর্ষের যে তার একমাত্র শিকার তা কিন্তু নয়, সারা পৃথিবী এর শিকার। সারা পৃথিবীর যে ইকোনমিক স্টেবিলিটি সেটা কিন্তু আজকে একটা খুব বাজে জায়গায় চলে গেছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন বিশ্ব পরিবেশ দিবস পালন করব, আমি আসছি পরবর্তীকালে তার অন্য কথায়, আমাদের প্রত্যেককেই ভাবতে হবে যে আমাদের এরপর হোয়াট নেক্সট, এরপর আমরা কি করব। আজকে লকডাউন আছে, লকডাউন একভাবে চালু হয়েছে, লকডাউন চলছে, এখন আবার লকডাউন খুলে নেবার যে পন্থা শুরু হয়েছে সেটাও চলবে, একটা সময় গিয়ে নর্মাল হবে। কিন্তু সেই নর্মাল কি সত্যিই হবে? এটা একটা বিরাট প্রশ্ন, যে সত্যি যেটা স্বাভাবিক হয়ে যাবে। যদি তাই হয় তাহলে কিন্তু আমাদের প্রথমেই ভেবে নিতে হবে এটা কখনোই স্বাভাবিক হবে না। এটা আমরা সবাই অন্তত এই মুহূর্তে বুঝে দেখি যে করোনাকে কিন্তু অন্যান্য আরো তো অনেক মারণ ভাইরাস আছে, সেই সমস্ত মারণ ভাইরাসের মতনই কিন্তু আমাদের সঙ্গে নিয়েই চলতে হবে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা জায়গা, আমি ছাত্রছাত্রীদের মূলত অ্যাড্রেস করছি, কারণ মাস্টারমশাইরা তারা সকলেই জানেন, তাদেরকে অ্যাড্রেস করার কোনো প্রয়োজন পড়ে না। আমি ছাত্রছাত্রীদের কাছে অ্যাড্রেস করছি এইটাই, যে তোমরা প্রত্যেকে নিজেদেরকে আগে রক্ষা করো, আগে নিজেকে সেফগার্ড করো। নিজেকে কিভাবে সুরক্ষিত করা যায় তার দু একটা পদ্ধতি আমি অন্তত যেটুকু উপলব্ধি করেছি তার মধ্যে দিয়ে বলি। দেখো, প্রকৃতি থেকে আমাদের যে ইমিউনিটি, অনাক্রমতা, সেই অনাক্রমতা কিন্তু আমাদের অনেকটা সাহায্য করতে পারে। আমরা পৃথিবীর এমন একটা ভৌগোলিক মানচিত্রে বাস করি যেখানে কিন্তু স্বাভাবিক কারণে, স্বভাবজাত কারণে আমাদের মধ্যে কিন্তু কিছু ইমিউনিটি অলরেডি ডেভেলপ করে গেছে।
যার জন্য লক্ষ্য করে দেখবে যে আমাদের দেশে আক্রান্তের হার প্রচুর বেড়ে গেলেও মৃত্যুর হার কিন্তু সেই তুলনায় ভয়ঙ্কর জায়গায় চলে যায়নি, যেটা আমেরিকায় চলে গেছে। আমাদের একটা সেলফ ইমিউনিটি আছে। এই সেলফ ইমিউনিটি থাকার জন্য আমরা কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে, হ্যাঁ, যারা বিশেষ করে গ্রামাঞ্চলে আছে, গ্রামাঞ্চলের ছেলে, এটা আমি ভীষণভাবে ছাত্রদের বলতে চাই যে তোমার কাছেই তো অস্ত্র আছে, সেই অস্ত্র কেন তুমি কাজে লাগাবে না? তোমার কাছে খুব কম পয়সায় তুমি কাঁচা হলুদ পাও, তুমি কেন কাঁচা হলুদ সকালে খাবে না? হ্যাঁ, একটু কাঁচা হলুদ আখের গুড় দিয়ে তুমি একটা অন্তত 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ তুমি খেয়ে নাও সকালে চিবিয়ে, দেখো তোমার ইমিউনিটি অটোমেটিক্যালি ডেভেলপ করবে। তুমি 4টে নিম পাতা চিবিয়ে খেয়ে নাও, এটা তোমার ইমিউনিটি ডেভেলপ করাবে। এইটা করেই কিন্তু আয়ুর্বেদের সেই আদি অনন্তকাল থেকে ভারতীয় আয়ুর্বেদ কিন্তু সারা পৃথিবীতে জায়গা করে নিয়েছে। এবং যদি আজকে লক্ষ্য করে দেখি যে এই যে আমরা চা খাই, হ্যাঁ, আমি খুব সাধারণ কথাগুলো বলছি, ঘন্টায় ঘন্টায় একটু গরম জল খাওয়া, শুধুমাত্র গরম জল না খেয়ে তার মধ্যে তুমি আদা দাও, আদাটাকে বেশ করে ক্রাশ করে নাও, ক্রাশ করে সেই আদাটাকে গলায় রাখো, আগে তুমি নিজেকে সেভ করো। এইভাবে খাদ্যাভ্যাসের কিছু কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সেলফ ইমিউনিটি গেইন করতে পারি। হলুদ, নিম, এগুলো কিন্তু আমাদের দেশীয় সম্পদ, এবং এগুলো থেকে আমরা কিন্তু, হ্যাঁ, আমাদের নিজেদের অনেক ক্ষমতা তৈরি করে ফেলতে পারি। এইবার আসবে মাস্ক, তো আমাদের নিত্যের সঙ্গী হয়ে গেছে, তাকে তো রাখতেই হবে। সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করা, যেভাবে পারে, হ্যাঁ, তো বলেই দিয়েছে যে কোনো সাবান দিয়ে, কোনো দামি স্যানিটাইজার নয়, হ্যাঁ, অ্যালকোহল বেশি হতে হবে এমন নয়, সাধারণ সাবান দিয়ে হাত দিলেই হবে, কিন্তু এটা স্বভাব করে ফেলতে হবে। আর খুব স্বাভাবিক কারণেই যে ন্যূনতম দূরত্ব, আমি এটাকে কখনো বলবো না যে সোশ্যাল ডিস্টেন্সিং, আমি এটা বলতে পছন্দ করি না, ফিজিক্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ, সামাজিক ভাবে আমাদের দূরত্ব যেন কখনো তৈরি না হয়, এই বন্ধন যেন আমাদের থাকে, আমাদের মধ্যে যে শারীরিক দূরত্ব সেটা একটু বজায় থাকুক, সেটা অন্তত 6 ফুট না হলেও অন্তত 4-5 ফুট তো অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, এই সচেতনতা, অর্থাৎ আমি যেটা পালন করব সেটা আমি চিন্তা করেই পালন করবো। ছাত্রছাত্রীদের হাত ধোয়ার অভ্যাসটা একটা অটোমেটিক, মিড ডে মিল যারা আজকে নেয় তাদের প্রত্যেককে বলা আছে তাকে আগে হাত ধুতেই হবে, কিন্তু কেবল মিড ডে মিল না, এইটা মাথায় রাখতে হবে যে এই হাত ধোয়াটা একটা নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর আমাদের সকলকে অভ্যাস করে তুলতে হবে। হ্যাঁ, আর যে কোনো জায়গায় জল আমরা কিন্তু খাবো না, জলটা বুঝে খাবো, জলটা প্রয়োজনে আমরা ফিল্টার করে নেবো। আমি এটা খুব সাধারণ কথা বলছি প্রশান্ত, হ্যাঁ, যে খুব সহজ ভাবে, হ্যাঁ, আমরা কিন্তু জলকে ফিল্টার করতে পারি। এইটা আমরা যে গামছা ব্যবহার করি না, সাধারণ যে গামছা, এই গামছার যে মেস থাকে, এই একটা গামছাকে যদি আমরা 8টা ফোল্ড করি, হ্যাঁ, 8টা ফোল্ড করে নিলে পরে এরকম 8টা গামছা যদি আমরা পরপর রাখি তাহলে 28টা 64টা ফোল্ড তৈরি হয়ে গেল একদম। হ্যাঁ, এইভাবে যদি জলকে আমরা ফিল্টার করি না, তাহলে তার যে পোরোসিটি হবে সেটা কিন্তু ব্যাকটেরিয়াকে, এনটেরিক ব্যাকটেরিয়াকে ফিল্টার করতে পারে। এটা আমার কথা নয়, এটা কিন্তু আমাদের একদম আমাদের ইন্ডিয়ান ব্যাকটেরিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের একজন অত্যন্ত নামী সায়েন্টিস্ট, তার সাজেশন। হ্যাঁ, আসলে গ্রামাঞ্চলে তো অধিকাংশ স্কুলে পানীয় জল একটা বড় সমস্যা, সেখানে ধরুন সুতরাং সেখানে এই যে পদ্ধতিটা আমি বললাম, প্রথমত জলটা সেই বর্ণগন্ধ আস্বাদ, আমাদের আবার ফিরে আসতে হবে স্টার্টার ডেভেলপমেন্টে, বর্ণগন্ধ আস্বাদের কথা আমাদের ভাবতেই হবে যে আমি কালার দেখলাম, কালার ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, জল ঠিক আছে, গন্ধ নেই, ঠিক আছে। এবার আস্বাদের প্রশ্নে যদি জল খারাপ হয়, সেখানে যদি মাছ থাকে, হ্যাঁ, খুব স্বাভাবিক কারণে আমি বুঝে নেবো যে জল মাছের বসবাসের উপযুক্ত, মানে মাছ এমন একটা জীব যে কিন্তু জল ভালো না থাকলে কখনো নিজে ভালো থাকবে না। হ্যাঁ, আমি একদম পরীক্ষা করে দেখেছি, এই যে আমরা যে হ্যান্ড ওয়াশ গুলো ইউজ করি, আমার বাড়িতে যে জল মাছ সবই আছে, তো আমি আমার বাড়িতেই পরীক্ষা করে দেখেছি হ্যান্ড ওয়াশের সামান্য একটু হ্যান্ড ওয়াশ ওই জলের মধ্যে ফেলে 2-4টে মাছ সেটা থেকে মাছটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যায়। তার মানে কি, ওরা সেন্সিটিভ, হ্যাঁ, এই যে একটুখানি টক্সিসিটি ডেভেলপ করলে ওরা কিন্তু মারা যায়। সুতরাং যদি মাছ থাকে, খুব স্বাভাবিক কারণে আমরা ধরে নিতে পারি যে জলটা পানের যোগ্য বা বসবাসের, মাছের বসবাসের যোগ্য, সেই জলটা তোমার স্নানেরও উপযুক্ত। সুতরাং এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, খাবার জল যদি ফিল্টার না থাকে প্রত্যন্ত গ্রামে, সেক্ষেত্রে কিন্তু একটা পরিষ্কার গামছা আমাকে একবার ইনভেস্ট করতে হবে গামছাটা। আমি যদি 8টা গামছা কিনতে না পারি, আমি 4টে গামছা কিনবো, 4টে গামছাকে আমি 4-এর জায়গায় 8টা ফোল্ড করে নেবো, 4-8-32 করে নেবো, করে নিয়ে এইভাবে যদি আমি ভেবে নিই, হ্যাঁ, এবং তার মধ্যে দিয়ে জলকে পাস করিয়ে তুমি দেখো জলটা ফিল্টার হতে সময় বেশি নেবে, এবং প্রত্যেকটা মেশের মধ্যে দিয়ে ক্রস হয়ে যাবে মেশগুলো, হ্যাঁ, এবং হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার যে ডায়ামিটার তৈরি হবে সেটা কিন্তু এনটেরিক ব্যাকটেরিয়াকে ফিল্টার করতে পারে। এটা ডক্টর শতদল দাস আমাদের পিয়ারলেস হসপিটালে উনি ডক্টর ছিলেন, এবং উনি কিন্তু আমাদের ইন্ডিয়ান প্যাথোলজিক্যাল সোসাইটির মাইক্রোবায়োলজিক্যাল সোসাইটির
উনি একটা ভালো পোস্ট হোল্ড করতেন, এটা সর্বদলদার সাজেশন। আমি সর্বদলদার কথাটাকে শুধুমাত্র এখানে কনভে করলাম। ধন্যবাদ। কিন্তু এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে খুব ভালো, খুব ভালো। এটা আমি বহু জায়গায় বলেছি এটা, যে তোমার কাছে জল যদি ফিল্টার করার সিস্টেম না থাকে, তুমি এই সিস্টেমকে ফলো করো। 4টে গামছাকে 8টা ফোল্ড করো, 8টা ফোল্ড করে এরকম 4-32টা ফোল্ড হয়ে গেল। যদি আরো ফোল্ড বাড়াবে না, তোমার ক্যাপাসিটি থাকে, বাড়িয়ে পরিষ্কার গামছা তার মধ্যে দিয়ে তুমি জলটাকে ফিল্টার করে নাও, তাহলে কিন্তু আমাদের জলটা আমরা পিউরিফাইড ওয়াটারের কাছাকাছি পেয়ে যাবো। জলটা যদি স্বচ্ছ জল এবং যদি কোনো অন্য কোনো ম্যাল অর্ডার জিনিসটাতে না থাকে, অর্ডার মানে গন্ধ, হ্যাঁ, বাজে যদি কোনো গন্ধ না থাকে। আর অবশ্যই আমি দেখে নেবো, কারণ এমন অনেক জায়গা আছে, একদম ছোটবেলায় আমার মনে আছে আমরা কিন্তু পুকুরের জলে আমাদের রান্না হতো, হ্যাঁ, তারপরে এলো কল। হ্যাঁ, আমাদের বাড়িতে আজকে গল্প করলে সবাই অবাক হয়ে যায়, না আমরা যে জলে চান করতাম সেই জলটা এতটা ট্রান্সপারেন্ট ছিল, জলের তলায় 20-25 ফুট দেখা যেত। হ্যাঁ, আমরা জলের তলায় অনেকটা দেখতে পেতাম, তার কারণ এতটা ট্রান্সপারেন্ট ছিল। আজকে যদি আমরা ভাবি যে জলের পরিবেশটা কেমন আছে বিশ্ব পরিবেশ দিবসে দাঁড়িয়ে, তাহলে দেখবো যে অধিকাংশ পুকুর কিন্তু আর ফ্রেশ ওয়াটার পন্ড হিসেবে তাদের অস্তিত্ব নেই। অধিকাংশ পুকুরের জল কিন্তু আর ট্রান্সপারেন্ট নেই, খোলা হয়ে গেছে। একদমই। তার জন্য তো আমরাই দায়ী, আমরাই দায়ী। ক্যাচমেন্ট এরিয়া থেকে যে পলিউটেন্ট গুলো এসে জলে পড়ছে, হ্যাঁ, তারা জলের টার্বিডিটি বাড়িয়ে দিয়েছে। খুব স্বাভাবিক কারণে জলের ডিজলভ পার্টিকেল যেগুলো আছে সেগুলোর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। শুধুমাত্র তো শহর নয়, গ্রামের ক্ষেত্রেও পুকুরগুলোর দশা কিন্তু একই রকম। একদম এক। আমি সম্প্রতি এই প্রসঙ্গে একটা অপ্রাসঙ্গিক কথা বলি। হুগলি জেলার জীববৈচিত্র্য নিয়ে একটা বই বেরিয়েছে, ওখানে আমাকে হুগলি জেলার জীববৈচিত্র্যতে লিখতে হয়েছিল। তার জন্য আমি 3বার নিজে হুগলি জেলা থরলি ভিজিট করেছি, এবং সেই আমার তো ছোটবেলা হুগলি জেলায় কেটেছে, সেই প্রত্যন্ত গ্রামগুলোতে আমি ফিরে গেছিলাম যেখানে আমার ছোটবেলা কেটেছে। সেই ময়রা পুকুরের জল আর স্বচ্ছ নেই, যেখানে আমরা বালি দেখতে পেতাম উপর থেকে, আর সেই বালি দেখা যায় না। হ্যাঁ, এই আস্তে আস্তে জলেরই যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সত্যি কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। আস্তে কিন্তু আমরা খুব বাজে জায়গাতে চলে যাচ্ছি। সবাই আজকে এটা মানেন যে আরেকটা ওয়ার্ল্ড ওয়ার বাঁধলে সেটা বোধহয় ফ্রেশ ওয়াটারের জন্যই মাত্র। সারা পৃথিবীতে ফ্রেশ ওয়াটার মাত্র 1%। হ্যাঁ, এবং জল যে কতটা প্রয়োজনীয় সেটা আজকে সবাই জানে। 1 কেজি চাল তৈরি করতে গেলে অন্তত 2000 লিটারের বেশি জল লাগে। এটা মানে হিসেব করে দেখিয়ে দেওয়া যায় যে কতটা জল কোন জিনিসটা তৈরি করার জন্য কতটা জলের প্রয়োজন। আমরা যে আজকে ভাত খাচ্ছি, কিন্তু চালটা তৈরি হচ্ছে, এই চাল তৈরি করতে কতটা জল লাগছে, মানে ভাবলে অবাক হয়ে যেতে হবে যে 1 কেজি চাল তৈরি করার জন্য প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হরে প্রায় 2000 লিটারের বেশি জল লাগে। হ্যাঁ, এটা কিন্তু আজকে IUCN এর, আমি যে তথ্যটা দিচ্ছি এটা কিন্তু IUCN ডেটা, আমার পার্সোনাল তৈরি করা ডেটা নয়। হ্যাঁ, IUCN ডেটা, এবং এটা একদম পরিষ্কার লেভেল আছে। ওই ওখানে আমরা এগুলোকে বহু জায়গাতে এগুলো আমরা পাবলিশ করেছি, দেখিয়েছি যে এরকম ধরনের ক্ষেত্রে কিছু লাগে না লাগে। তো এই জলটা পাবে কোথায়? মানুষের কাছে তো এই জলটা থাকবে না। হ্যাঁ, আজকে জলের যে ক্রাইসিস, জলটা থাকবে। তারপরে আমি চলে আসি, সময়টা চলে যাচ্ছে, এই পরিপ্রেক্ষিত থেকে বলি যে আমাদের 2020 যে বিশ্ব পরিবেশ দিবস, তার মূলত থিম ছিল বায়োডাইভার্সিটি কনজারভেশন, জীব বৈচিত্র্য সংরক্ষণ। এটা তো আমরা সবাই মানবো। একটু আগেই তুমি বলছিলে যে COVID-19 এর যে ইম্প্যাক্ট, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নেই, হ্যাঁ, পরিবেশ অনেকটা পাল্টে গেছে, চারিদিকে অনেক পাখি দেখা যাচ্ছে। একটু আগে আমার এখানে অভূতপূর্ব, এক কথায় অভূতপূর্ব, মানে মানুষ সমাজ এরকম কখনো দেখেনি কখনো। হ্যাঁ, সেই সব পাখি ফিরে এসেছে। হ্যাঁ, কারণ তারা এই যে একটা কথা বললাম যে পৃথিবী তো শুধু মানুষের জন্য নয়, এইটা আমরা ভুলে গিয়েছিলাম। পৃথিবী যে শুধু মানুষের জন্য নয়, এটা আমরা ভুলে গিয়েছিলাম। আজকে দেখা যাচ্ছে যে ময়ূর এসে দরজায় টক্কর দিচ্ছে। হ্যাঁ, রাতের জায়গায় দেখা যাচ্ছে যে মানে অন্যান্য বন্যজন্তু ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর অন্যান্য প্রান্তে। কেন? কারণ মানুষ তাদেরকে কোন ঠাসা করে দিয়েছিল। আজকে কিন্তু মানুষ ঘরের মধ্যে, তারা বাইরে। এখন নানান কার্টুন নানাভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখা যাচ্ছে। এটা তো ভুল কথা নয়, ঘটনাটা কিন্তু সত্যি। তো জীববৈচিত্র্যের ব্যাপারটা আমি একটুখানি আসি। হ্যাঁ, জীববৈচিত্র্য এমনই একটা জিনিস যে প্রত্যেকটা জীব তাদের যে আগের অবস্থা, সেই আগের অবস্থা থেকে তারা কিন্তু এত বেশি তাদের মধ্যে জেনেটিক মিউটেশন হয়ে গেছে, আজকে কিন্তু মানে প্রচুর পরিমাণে তোমার নিউট্রান ভ্যারাইটি চলে এসেছে আমাদের কাছে। হ্যাঁ, এই যে ভ্যারাইটি গুলো চলে আসার জন্য যে ঘটনাটা ঘটেছে, আমাদের কাছে অরিজিনাল স্পিসিস গুলো কিন্তু আজকে হারিয়ে যেতে বসেছে। ভেবে দেখো, আমাদের ভারতবর্ষে আমি যদি এমনি সাধারণভাবেই প্রশ্ন করি, আচ্ছা তুমি কত রকম চালের কথা জানো, তুমি কত রকম চাল জানো, কত রকম ধান তুমি জানো, কত রকম চাল হতে পারে? তো এই উত্তর সবাই দিয়েছে যে চাল তো প্রধানত 3 রকম, আউশ, আমন, বোরো। হ্যাঁ, তারপর ম্যাক্সিমাম বললো 25, 30, 40। কিন্তু তুমি খুব ভালো করেই জানো, হ্যাঁ,
যে মোর দ্যান মানে সেভারাল ল্যাক্স Yes. ধানের ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, একদম। এবং এগুলো কি এগুলো প্রত্যেকটাই কিন্তু তাদের কেউ ইকোলজিক্যাল রেসেস, কেউ ফেনোটিপিক্যাল রেসেস। অসংখ্য রকম ভ্যারাইটিস রয়েছে। সেই ভ্যারাইটিস গুলো দিনকে দিন কেবলমাত্র আমি একটাই এক্সাম্পল দেবো, ওরাইজা স্যাটাইভা যেটা রয়েছে, আমরা তো জানি ধান মানে ওরাইজা স্যাটাইভা। একদম। ওরাইজা তো 25টা স্পিসিস আছে। হ্যাঁ, এবং এর মধ্যে বেশ কয়েকটা এডিবল স্পিসিস আছে। এবার এর মধ্যে জাপানিকা, জাভানিকা, ইন্ডিকা, এগুলো এক একটা কান্ট্রি ওয়াইজ এদের এক এক রকম রেঞ্জের নাম আছে। এইবার যদি দেখা যায় যে মানে তোমার ইন্ডিকা যেটা আমাদের এখানকার যে ধানটা ওরাইজা স্যাটাইভা, এই ওরাইজা স্যাটাইভারই বলছে মোর দ্যান 2 লাখ রেসেস রয়েছে। তাহলে এই যে রেসেস গুলো রয়েছে এগুলো কারা? এগুলো নানা ধরনের চাল। আজকে যদি কেউ বলে যে রাধুনি পাগলা চালের কথা তুমি কখনো শুনেছো? হ্যাঁ, রাধুনি পাগলা কেন বলছি যে মানে সেই চালের বৈশিষ্ট্যটাই এইসবগুলো আজকে নেই। হ্যাঁ, এই যে আমি নিজে আমার দেশের বাড়ি জয়নগর। হ্যাঁ, জয়নগরের মোয়ার কথা তো সবাই জানে। তো আজকে অনেকেই মোয়া খায়, খেয়ে বলে মোয়ার আর সেই টেস্ট নেই। আমি তো প্রত্যেক বছর জয়নগর যাই, মোয়া নিয়ে আসি, মোয়া খাই, সত্যিই সেই টেস্ট নেই। কেন নেই? ওখানকার যে ধান, সেই বিখ্যাত কনকচুর ধান, সেই ধান তো আর সেইভাবে চাষ হয় না। আস্তে আস্তে ইন্ডিজেনাস ভ্যারাইটি গুলো হারিয়ে যেতে বসেছে। এই জন্যই কিন্তু এসছে বায়োডাইভার্সিটি রেজিস্টার, অর্থাৎ আমাদের এলাকার যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, অর্থাৎ কোন প্রজাতি আছে, কোন গণ আছে, তার আন্ডারে কতগুলো প্রজাতি আছে, কোন প্রজাতিটা বিপদগ্রস্ত, তাকে কি করে চিহ্নিত করব, এইটা কিন্তু আমাদের মাস্টারমশাইদের কাজ। মাস্টারমশাইরা এখন নানা ধরনের প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলোর মধ্যে বেশিরভাগ প্রজেক্টগুলো কিন্তু ওয়ার্কপ্লেস প্রজেক্ট। আমি বলছি বলে কিছু মনে করো না। হ্যাঁ, এটা আমার এরকম ধরনের কথাবার্তাই বলি। হ্যাঁ, এইটা আগে দরকার ছিল যে আজকে বায়োডাইভার্সিটি রেজিস্টার কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলে, স্কুল লেভেল থেকে শুরু হওয়া উচিত। একদম স্কুলের ছাত্রছাত্রীরা তারা তাদের লোকাল এরিয়ার বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করে সঙ্গে থাকবেন মাস্টারমশাইরা। মাস্টারমশাইদের যদি প্রয়োজন হয় তাদেরকে সাহায্য করার জন্য, তাদের থেকে হয়তো একটু সাহায্য করতে পারেন এমন মানুষরা কিন্তু এগিয়ে আসবেন, তারা সাহায্য করবেন। এখানে কোনো রাজনৈতিক রং নেই, কোনো বৈচিত্র্য নেই, কোনো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই এক হয়ে আমাদের সম্পদকে আমাদের বাঁচাতে হবে। এখানে হ্যাঁ বলুন, আপনি বলিনি না। আজকে যেমন সুন্দরবনে কাজ করতে গিয়ে আমরা একটা জায়গা পরিষ্কার বুঝে গেছি, যেখানে মানে বর্ণ বৈষম্য নিয়ে ভাবলে আমাদের চলবে না। সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে। যে সমস্ত অঞ্চল আজকে ধূলিসাৎ হয়ে গেছে সাম্পনের জন্য, হ্যাঁ, তাহলে সেই জায়গাগুলোকে আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। কাজটা একদিনের নয়, কাজটা বহুদিনের। লক্ষ্য করে দেখো, এইখানেও কিন্তু বিরাট জীব বৈচিত্র্যের পার্থক্য হয়ে গেল। তার কারণ যেখানে একবার স্যালাইনোমাটা ঢুকে গেল, সেখানে কিন্তু যে ফ্রেশ ওয়াটার স্পিসিস গুলো ছিল সেগুলো কিন্তু বিপদগ্রস্ত হয়ে গেল। তারা কিন্তু ওটাকে রেজিস্ট করতে পারবে না। হ্যাঁ, ওই যে জলের স্যালিনিটি, ফ্রেশ ওয়াটার প্ল্যান্ট যারা, তারা কিন্তু অত্যন্ত কম স্যালিনিটিতে থাকে, 0.5 থেকে 1 ডিগ্রি স্যালিনিটি। এইটা তারা ওভারকাম করতে পারে। এক হলেও কিন্তু তাদের একটু কষ্ট হয়, তাদের রিপ্রোডাক্টিভ নেচার চেঞ্জ হয়। এটা আমাদের স্টাডি করা আছে। আমরা দেখেছি যে যদি কোনো কারণে, ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, মাইমুলাস অর্বিকুলারিস বলে একটা স্পিসিস আছে। হ্যাঁ, একে ইংরেজিতে বলে মাল্টি প্ল্যান্ট। হ্যাঁ, এটা খুব রেয়ার। তো দক্ষিণ 24 পরগনা আমি প্রথম দেখেছিলাম উড়িষ্যাতে। উড়িষ্যা দেখার পর যখন 24 পরগনা দেখি সেটা রেয়ার, এবং তখন সেটা রিপোর্টেড ছিল না। এটার ফেনোলজির উপর পাবলিশ পেপারও আছে আমাদের। এটা করতে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি যে এই পার্টিকুলার গাছটা যদি 2 বেশি স্যালিনিটি থাকে, হ্যাঁ সরি আমি ভুল বললাম, 2 কম স্যালিনিটি থাকে, হ্যাঁ, ফ্রেশ ওয়াটার কন্ডিশন যদি হয়ে যায়, এই গাছটা ফ্লাওয়ারিং হয়, ফুল ফোটে না, সে সার্ভাইভ করতে পারে না, ফিড ফর্মেশন করতে পারে না। অর্থাৎ মিনিমাম 2 স্যালিনিটি মাস্ট ফর ইট সার্ভাইভ। এরকম অনেক স্পিসিস আছে যার ফ্রেশ ওয়াটার ছাড়া 2 স্যালিনিটি হলে সে সার্ভাইভ করবে না, এরকম একটা ঘটনা আছে। সুতরাং এই যে সামান্য পরিবর্তন স্যালিনিটি, এতে কিন্তু অনেক স্পিসিসের মধ্যে কিন্তু টলারেন্স লেভেলের কিন্তু পার্থক্য হয়ে যায়। মাস্টারমশাইদের মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে যখন এক্সকারশন করার সুযোগ থাকে, এক্সকারশনটা একটা বিরাট অঙ্গ, এটাকে শুধুমাত্র বেড়াতে যাওয়া হিসেবে না নিয়ে যদি এরকম ছোট ছোট জিনিস শেখার মধ্যে দিয়ে আমরা যেতে পারি, হ্যাঁ, যে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস এর বৈচিত্র্য আমরা শিখবো, আমরা জানবো, তাদের মধ্যে আমরা একদিন থাকবো, সেই কথাবার্তা বলবো, তাহলে আমরা জানতে পারবো সুন্দরবনের যে বৈচিত্র্য। কারণ প্রত্যেকটা জায়গাতে ইন্ডিজেনাস যারা রয়েছেন, যারা মানুষ রয়েছেন, তাদের যে অভিজ্ঞতা, ট্র্যাডিশনাল নলেজ, সেই ট্র্যাডিশনাল নলেজটাকে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে আসতে হবে। এমন অনেক ছাত্রছাত্রী আছে, তুমি কালকেই আমাকে বলছিলে, যারা পটলের পরাগ মিলন ঘটায়। তোমার কাছে শুনে কিন্তু আমিও শিখলাম তোমার কাছে, পটলের পরাগ মিলন যে এইভাবে ঘটায়, এটা কিন্তু আমিও জানতাম না। আমি কিন্তু তোমার কাছে কালকে শিখলাম। তুমি যে বললে যে ওই ছেলেরা যায় গিয়ে এটা করে আসে,
সেটাও কিন্তু আমার জানা হলো। হ্যাঁ, তুমি ন্যাচারাল কোর্সে দেখো মানুষ প্রত্যেকটা মুহূর্তে শেখে, আমিও শিখলাম তোমার কাছে কালকে। হ্যাঁ, এটা আমার শেখাই হলো। তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে একটা জিনিস শেখালে। না না, হ্যাঁ, সে তো তো না এটা তো হচ্ছে একটা কথা। দেখো আমরা তো এইভাবেই শিখি, হ্যাঁ, এইভাবেই তো শেখাটা প্রতিদিন হয়। শেখাটাই হ্যাঁ, একদম পরিবেশ কারণ চেতনা কিছু বা মানুষ থাকে পরিবেশ তারা সব জানে, পৃথিবীতে কিছু মানুষ থাকে তারা স্বর্গকে তারা সব জানে, কারণ তারা কিছুই জানে না, এবং যে কিছু জানে না সেটা সে নিজেই জানে না। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ওই যে বলে না যে তুমি যে কিছু জানো না সেটা তুমি নিজেই জানো না, এরকম লোকের সংখ্যা কিন্তু প্রচুর। সুতরাং তুমি যে জানো সেটা যে মানে, এবং আমি দেখেছি যে ওই একটা প্রত্যন্ত গ্রামের একটা সাধারণ মানুষ তার যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু আমাদের তথাকথিত শিক্ষিত মানুষের থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, কারণ তিনি একটা নির্দিষ্ট জিনিস জানেন যেটা আমরা জানতে পারলে সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে তাকে আবার নতুন ভাবে আলোচনা করে তাদের মধ্যে জ্ঞানটা আমরা যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তারা উন্নত পদ্ধতির দিকে এগিয়ে যাবেন। আজকে কিন্তু বেটার এগ্রিকালচার, বেটার ইকোনমির জন্য বেটার মুড অফ এগ্রিকালচার আমাদেরকে নিয়ে আসতেই হবে। হ্যাঁ, কি করে স্যালিনিটি তাড়ানো যায় আমাদের প্রথমে ভাবতে হবে। হ্যাঁ, এই কোন কোন স্পিসিস আছে যারা স্যালিনিটিকে অ্যাবজর্ব করতে পারে, তাহলে মাটির প্রতি তারা অ্যাবজর্ব করে নিতে পারে। এই জন্য অনেক গবেষণাও হয়েছে, অনেক আসবে, তারা তাদের গবেষণা ফলাফল প্রকাশ করবেন। এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো কি আছে তারাও বলবে, তারা অনেক প্রজেক্টের উপর কাজ করেছে। হ্যাঁ, মানুষেরও কিন্তু অভিজ্ঞতা সাংঘাতিক। আমি প্রত্যন্ত গ্রামে ঘুরে এটা দেখেছি যে সাধারণ মানুষ এতটা জানেন, তাদের সেই নলেজটাকে সংরক্ষণ করাটাও তো জীববৈচিত্র্য সংরক্ষণের অন্যতম উদ্দেশ্য বলে আমার মনে হয়। এটা একটা বড় কথা স্যার, যে একদমই তাদের যে তাদের নলেজটাকে সংরক্ষণ করে। আমরা যেটা চেয়েছিলাম ট্র্যাডিশনাল প্র্যাকটিসের একটা ডিরেক্টরি তৈরি করা ওয়েস্ট বেঙ্গলে, কাজটা অনেকটা এগিয়েও গিয়েছে তুমি জানো। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে সেই 87 সাল থেকে কাজ শুরু করেছিলাম, তারপরে কাজটা ফর্মাল সেট করে 97 সালে। আমি যদি 87 আর 97 10 বছর বাদ দিয়ে দিই, 97 থেকে টিল ডেট এইটা নিয়ে তো আমরা লড়াই করে চলেছি। তো এই রেজিস্টার যখন তৈরি হবে, এই ট্র্যাডিশনাল নলেজটাকেও কিন্তু একটা ডিরেক্টরি করা দরকার, যে মানুষ কি জানেন। হ্যাঁ, যে মানুষের নলেজটাকেও কিন্তু পুরোনো দিনের মানুষগুলো কিন্তু হারিয়ে যাবে, সেই পুরোনো দিনের মানুষের কথোপকথন সেটাকে কিন্তু সংরক্ষণ করা দরকার। আর কেউ থাকবে না বলবার যে ওরে এই একটা কাজ কর, কাঁঠানোটের কাছে শিকড়টাকে বেটে যদি ফোড়াতে দিস না ফোড়াটা ফেটে যাবে। হ্যাঁ, এইটা বলার মতন লোকও কিন্তু চলে যাবে। তুমি কিন্তু বয়ে পাবে যে এটা তার একটা টেকনিক্যাল টার্ম দিয়ে, কিন্তু গ্রামের মানুষ কি করতেন যে যখন একটা ফোড়া হলো তখন ওই ফোড়ার মুখটা বাদ দিয়ে কাঁঠানোটের শিকড়টাকে বেটে তারা উপর দিয়ে আস্তে করে একটা লেয়ার মতন তৈরি করে দিলেন, তারপর ওইটা অ্যাবজর্ব করে আস্তে 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 ফোড়াটা মুখটা ফেটে গেল। এই নলেজটা যে দেবার মতন লোকজন তারাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন। কারণ আমরা তো লক্ষ্য করে দেখেছি যে ভারতবর্ষের প্রবীণ পপুলেশন কিন্তু খুব কম। অন্যান্য পৃথিবীতে কোভিডের এফেক্টে যেমন প্রবীণ পপুলেশন ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ লক্ষ্য করে দেখবে আমাদের এখানে অতটা মর্টালিটি হয়নি, তার মেন কারণ হচ্ছে আমাদের প্রবীণ পপুলেশনটা কিন্তু কম। তাহলে যে প্রবীণ পপুলেশন এখনো এক্সিস্ট করছে তাদের কাছ থেকে এই নলেজটাকে রিকভার করাটা, আমি তোমাদের বলবো তোমরা যে মাস্টারমশাই যারা আছো, হ্যাঁ তোমাদের কাছে এটা কিন্তু একটা গুরু দায়িত্ব। হ্যাঁ, তোমরা এটাকে চেষ্টা করো, এটাকে সংরক্ষণ কি করে করা যায়। জীববৈচিত্র্য সংরক্ষণের আরেকটা খুব বড় সহজ উপায় সেটা হলো কি, ছাত্রছাত্রীদের মধ্যে অন্তত এলাকার গাছগুলোকে চিনিয়ে দেয়। যেটা তুমি কালকে আমাকে বলেছি যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে যেখানে থাকো সেইখানকার গাছগুলোকে অন্তত চেনো। আর যদি অচেনা গাছ দেখো সঙ্গে সঙ্গে জানাও। হ্যাঁ, মাস্টারমশাইকে জানাও, মাস্টারমশাই আরো উপরের লেভেলে জানান যে এই গাছটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। হয়তো এইভাবেই হারিয়ে যাওয়া কোনো গাছকে আমরা ফেরত পেতে পারি। তো এই সুযোগটা আমাদের কাছে আছে। হ্যাঁ, পরিবেশ সংরক্ষণের কাজ করে আমি সবাইকে একটাই কথা বলবো যে সুস্থভাবে থাকাটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তেমনি সবসময় মনে রাখতে হবে যে এই পরিবেশটা কেবল মানুষের সম্পত্তি নয়, পরিবেশটা কিন্তু সমস্ত জীবজন্তু মাইক্রোবস থেকে শুরু করে সমস্ত তোমার ইনভার্টিব্রেট যত প্রাণী আছে সকলে। আজকে যদি তোমাকে আমি প্রশ্ন করি যে উইয়ের জন্ম কেন হয়েছে, তুমি বলবে যে উইয়ের জন্ম হয়েছে, ওরা কি করবে, ওরা ওই মানে কাঠ খেয়ে নেবে, অমুক খেয়ে নেবে, তমুক খেয়ে নেবে। হ্যাঁ, তারপর আমি কি করবো, আমি পাঁচ ওদেরকে জলে কিছু নিয়ে দেবো। কিন্তু উই ছাড়া তো আমরা বাঁচবো না, কিছু ছাড়া আমরা বাঁচবো না, কেন্দ্র ছাড়া আমরা বাঁচবো না। এদেরও কিন্তু বাঁচার অধিকার আছে এবং এরা পরিবেশে একটা বিরাট ভূমিকা পালন করে। খুব মানে গ্রাসরুট লেভেলে যদি তাদেরকে আমরা এটা শেখাই, একটা উইয়ের বাসা এই তুমি দেখো তার আর্কিটেকচার হয়তো দেখেছো। হ্যাঁ, উইয়ের বাসার আর্কিটেকচার দেখলে কিন্তু অনেক বড় বড় বিজ্ঞানীরও মাথা নড়ে যাবে যে ওই আর্কিটেকচার কি করে তৈরি করলেন। একটা মৌচাকের যে আর্কিটেকচার, উইয়ের বাসার যে আর্কিটেক্ট, হ্যাঁ অসাধারণ আর্কিটেক্ট, তারা কি করে তৈরি করবে ওই বাসাটা। একটা বাবুই পাখি যখন বাসা বুনছে সে কি করে জানছে যে ওই বাবুই পাখিটা
যে হাওয়ার এগেনস্টে তাকে বাসাটা বানাতে হবে। উইন্ড ডিরেকশনের এগেনস্টে সে প্রথম লকিং করলো, পাতাকে সরু সরু করে কেটে বুনট করতে আরম্ভ করলো, বাসা বানাতে আরম্ভ করলো। বাসা যখন তৈরি হচ্ছে দেখবে মুখটা থাকছে নিচের দিকে, এবং উপর দিকে যখন তুমি আস্তে আস্তে পাখি যখন বাবুলের বাসার ভেতর দিয়ে ঢুকবে, হ্যাঁ, তখন কিন্তু এখন নিচের দিক থেকে উপরে উঠতে হবে। কেন করলো? সাপকে মানে তাকে মানে হেলথি খাওয়ানোর জন্য, যে সাপটা বেশি যাতে ভেতরে ঢুকতে না পারে। ভেতরে ঢুকে তুমি দেখবে তার মধ্যে 3টে কম্পার্টমেন্ট আছে, হ্যাঁ, 3টে বা 2টো মিনিমাম কম্পার্টমেন্ট থাকবে। ওই কম্পার্টমেন্টে সে ডিম পারবে। পুরুষ বাবুই পাখি যখন বাসা বাঁধতে আরম্ভ করে, কি বাবুই পাখিগুলো সেই বাসা ঠিক তৈরি হয়েছে কিনা তাকে ভেরিফাই করার জন্য আসে। এবং এই যে পুরুষ বাবুই পাখি বাসা তৈরি করতে করতে তার পার্টনারকে নিয়ে এলো। পার্টনার এসে যদি দেখে, কি দেখে পার্টনার? 1 নম্বর দেখে প্যাডিংটা ঠিক আছে কিনা, অর্থাৎ বাসার ভেতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের থেকে 1 ডিগ্রি বেশি হবে। কি সাংঘাতিক সায়েন্স! তুমি সাংঘাতিক সায়েন্স! ওই পাখিটা কিন্তু ওইভাবেই প্যাডিং করছে। এবং সেই বাসা যদি ঠিক মতন তৈরি না হয়, হ্যাঁ, তখন কিন্তু ফিমেল ইনস্ট্রাক্ট করবে মেলকে যে বাসাটা আর কন্টিনিউ করবে না। এরকম অনেক পরিত্যক্ত বাবুই পাখির বাসা দেখা গেছে, যেগুলো রিজেক্টেড, অর্থাৎ সেগুলো টেকনিক্যালি রং, সেগুলো কিন্তু ঠিকভাবে তৈরি হয়নি বলেই অসাধারণ ফিমেল বার্ড সেটাকে অ্যাভয়েড করেছে, তবে মেল বার্ড সেটাকে আর শেষ করেনি। বুঝতে পেরেছো? দেখো, একটা ছোট্ট কথা বলি। একটা কাক একটা শামুককে নিয়ে একটা নির্দিষ্ট হাইট থেকে শামুকটা রাস্তায় ফেলছে। এই যে হাইটটাও ক্যালকুলেট করলো কি করে? পরে দেখা গেছে এটা একটা গ্রেড সাইজ। ওই হাইটটা অঙ্ক কষে দেখা যাবে যে ওই পার্টিকুলার হাইট থেকে ফেললেই শামুকের শুধু খোলাটা থাকবে, তার ভেতরের যে মাসলটা সেটা কিন্তু শীতকে অন্য জায়গায় চলে যাবে। কি ভয়ঙ্কর! মানে তাদের এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন তো অসম্ভব সুন্দর ক্যালকুলেশন। মানে কোথাও গিয়ে স্যার একটা জিনিস তাহলে মানে এটা শেখার যে মানে আমরা পরিবেশকে ভাবি যতটা জানি, সেই জানার বোধহয় এখন অনেক বড় অবকাশ রয়ে গেছে। মানে অনেক তুমি আজকে ভেবে দেখো, এই যে একটা কথা ছিল না যে পিঁপড়েরাও বাগান করে, তুমি হয়তো শুনেছো, হ্যাঁ, যে পিঁপড়ে গুলো ওই যে আটটা যে লাল পিঁপড়ে গুলো আছে না, তারা সেই পাতাগুলোকে মাথায় করে নিয়ে যায়, নিয়ে তার উপর পুলিশ আবার দিয়েছে, হ্যাঁ, ওইটার উপর কাজ করে পুলিশ আবার দিয়েছে। যে একটা কাঠের লগ মাটিতে পড়ে গেছে, মানে রিভার্স হয়ে, সেই রিভার্স অ্যাঙ্গেলে ওরা বাসা বানিয়েছে। তারপর আস্তে আস্তে পাতাগুলোকে কেটে জমা করলো, তারপর তাদের সিমেন্টটা নিয়ে সেই পাতার উপর ছড়িয়ে দিল। আস্তে আস্তে তাতে ফাঙ্গাল, মানে যখন পচতে শুরু করলো তখন ফাঙ্গাল স্পোর নিয়ে এসে ওর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিল। বাগান তৈরি হয়ে গেল। এবং সেই ফাঙ্গাল স্পোর গুলো যখন আস্তে আস্তে স্প্রাউট করলো, সেটা হলো ওদের খাবার। কি অসাধারণ কাজ! এর উপর বেশ করে পুলিশ অ্যাওয়ার্ড আছে। অসাধারণ কাজ। হ্যাঁ, এই যে ইনফোলজির যে কাজগুলো, এইগুলো বাচ্চাদের মধ্যে কিন্তু খুব, আমি কিন্তু খুব ছোট্টবেলা থেকে বাচ্চাদের মধ্যে এইগুলোকে, এই ছোট ছোট গল্পগুলো ওদের মধ্যে। এই জন্যই স্যার আমি জানতে চাইছি এই প্রসঙ্গে, যে আমি জানি অনেকে হয়তো জানে না যে আপনার একটা এই প্রসঙ্গে একটা মানে অসাধারণ কাজ রয়েছে। আপনার যে বই, আসলে আমাদের সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা, সেই পড়াশোনার মধ্যে কোথাও একটা বাঁধন থাকে, ছেলেমেয়েরা কোথাও তাদের সদিচ্ছাগুলো হারিয়ে ফেলে, অনেক সময় শিক্ষকরা আমরাও হারিয়ে ফেলি। তো কোথাও খুব সহজ করে, এই এত সহজ করে পরিবেশের যে কথা, সেটা ছাত্রদের জানানোর একটা মানে পদ্ধতি বা একটা পথ থাকা দরকার। আমি জানি আপনার একটা খুব সুন্দর ছোট একটা বই আছে, আমি আপনার মুখ থেকে জানতে চাইবো সেই বইটার কথা। এবং আজকের মানে জাস্ট এই শেষ অংশে একটু আলোচনার ক্ষেত্রে বলতে চাই যে আপনি আমাদের একদম স্কুল স্তরে। হ্যাঁ, বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি বলবো। ওটা সম্ভবত আমরা বার করেছিলাম 1995 সালে। হ্যাঁ, বইটা তৈরি করার একটা ইতিহাস ছিল। অনেকদিন ধরে আমি লড়াই করতে এটা বুঝতে পেরেছিলাম যে বাচ্চাদের হাতে একটা, মাস্টারমশাইদের হাতে একটা অস্ত্র দরকার, যে অস্ত্র দিয়ে তিনি কিন্তু বাচ্চাদের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি করতে পারে। অনেক মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে আমাদের কাছে সেরকম বই নেই, সিলেবাসের বাইরে একটা এমন বই নেই যে বইটা আমরা ছাত্রদের কাছে নিয়ে আসতে পারি খুব সহজে। আমাকে অনেকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, তার মধ্যে প্রথম যে নামটা আসবে সেটা অবশ্যই ডক্টর দিব্যজ্যোতি ঘোষ। হ্যাঁ, উনি আমাকে খুব ইন্সপিরেশন দিয়েছিলেন। উনি বললেন তুমি তৈরি করো, এবং ওই বইয়ের প্রচ্ছদ কিন্তু ওর নিজের হাতে করা। হ্যাঁ, বইয়ের প্রচ্ছদ এবং বইয়ের মানে ফার্স্ট আর্টিকেলটা ওরই লেখা। তার পরবর্তীকালে ওখানে 16টা আর্টিকেল ছিল। আমরা কিন্তু ওই 16টা আর্টিকেলের মধ্যে দিয়ে বইটা পরবর্তীকালে রিপ্রিন্ট হলে তুমি দেখবে, আমরা কিন্তু ওদেরকে বোঝাতে চেয়েছিলাম এক একটা আর্টিকেলের মধ্যে দিয়ে। ধরো আমি কয়েকটা এক্সাম্পল দিই, যে সাধারণ ফটোগ্রাফি, ছবি তোলা। হ্যাঁ, যে একটা ছেলে যখন ক্যামেরা নিয়ে ছবি তুলছে, তো সেই ছবিটা যদি সে কোনো বায়োলজিক্যাল স্পিসিসে তোলে, তাহলে চোখটা কেমন হবে, সে কি দেখবে? অর্থাৎ এই যে বললাম না, অনেকে ঘাসের ওপর শিশির করলে সেটা পা দিয়ে মারিয়ে চলে যায়, কিন্তু তার উপরে বেশ করে কিন্তু কবির সেই বিখ্যাত কবিতা রয়েছে, একা হয় নাই একটি ধানের শিশির উপরে একটি শিশির। হ্যাঁ, এই যে ধারের ওপর শিশির কিন্তু দেখার যে চোখটা,
এই চোখটা তো সাধারণ মানুষের থাকবে না। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। সেই চোখটাকে তৈরি করতে হবে। মাস্টারমাইন্ডের কাজ কিন্তু ছাত্রদের মধ্যে অপু তৈরি করা, ছাত্রদেরকে অপুর সেই যে একটা অসাধারণ তার সেই চিন্তা, তার সেই মননের যে চোখটাকে খুলে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের উপর মাস্টারমশাইদের। তোমরাই পারো তাদেরকে কিন্তু ভাবাতে। তুমি মনে করলে তোমার বইটা রিডিং করে চলে আসতে পারো, তুমি মনে করলে তাদের মধ্যে নানান প্রশ্ন তৈরি করতে পারো। সবটা কিন্তু তোমার উপর নির্ভর করছে। হ্যাঁ, যে কেন তুমি মানে আজকে ছাত্রদের মধ্যে এইটাকে নিয়ে আসতে চাইছো। হ্যাঁ, যে ফটোগ্রাফি করতে গেলে, ইকো ফটোগ্রাফি করতে গেলে তাকে কিভাবে ওই প্রজাতির বৈশিষ্ট্যটাকে কি করে ক্যামেরার সামনে আনা যায়, তাকে কি করে হাইলাইট করা যায়, সেটা কিন্তু প্রথমে শিখতে হবে, জানতে হবে। সেইটা নিয়ে একটা আদি হয়েছিল ওখানে। তারপর ধরো অনেকেই পাখি পোষে, কুকুর পোষে, পোষা পাখির আচার আচরণ। আমার হাতে কাছে বইটা নিয়ে আলমারিতে রয়েছে, আমি বইটা বার করে রাখলে ভালো। না, নিশ্চয়ই আমার ইচ্ছা থাকবে পরে ভবিষ্যতে যদি কখনো এই বইটা নিয়ে পরে আমি বইটার সঙ্গে নিয়ে যাবো। পোষা পাখির আচার আচরণ এটা নিয়ে লিখেছিল আমার এক ছাত্র, খুব ভালো ভেটেরিনারি সার্জন হয়েছে পরবর্তীকালে। হ্যাঁ, তো তখন ভেটেরিনারি সার্জন ও লিখেছিল যে বিহেভিয়ার দিয়ে কি করে আমরা বুঝবো এই যে অ্যানিম্যাল বিহেভিয়ার যেমন আছে, জানো তো প্ল্যান্টেরও কিন্তু সাংঘাতিক বিহেভিয়ার স্টাডি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মানে গাছের বিহেভিয়ার দিয়েও কিন্তু অনেক স্টাডি হয়েছে। এটা মানে খুব রেয়ার কিছু বইপত্র আছে, আমরা জোগাড় করে উঠতে পারিনি, কারণ এখনো সেটা গগনচুম্বিত আর প্রাইস। হ্যাঁ, আমার পক্ষে কেনা করা সম্ভব হয়ে ওঠেনি। 15,000 না 20,000 টাকা বইটার দাম। হ্যাঁ, এর কাছাকাছি কিনে উঠতে পারি। ভালো শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ। তো এই যে বিহেভিয়ার, অ্যানিম্যাল বিহেভিয়ার, একটা পিঁপড়ের স্বভাব, একটা পাখি সে কখন ঝিমোচ্ছে, কখন তার ব্রিদিং তৈরি হচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে আস্তে আস্তে একটু করে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, ইনজেক্ট করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু ওরাই দেখবে ছুটে আসবে, ওরাই বাঁচাবে পরিবেশকে, কারণ ওরাই হচ্ছে আমাদের গ্রিন ফোর্স। হ্যাঁ, আমরা প্রত্যেকটা জায়গায় এই যে জলাভূমি, আজকে জলাভূমি সংরক্ষণ করা কেন প্রয়োজন? হ্যাঁ, জলকে সংরক্ষণ করলে তার থেকে আমাদের কি সমস্যার সমাধান হতে পারে? জল ছাড়া তো আমরা বাঁচবো না। হ্যাঁ, কিন্তু আজকে কি হচ্ছে, আজকে অধিকাংশ জলাভূমি কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। এই যে তুমি একটু আগেই বলছিলে না যে পরিবেশ খুব শুদ্ধ পরিষ্কার হয়ে গিয়েছে, সুতরাং আরেক দল মানুষ ভাবছে যে কবে লকডাউন কাটবে, আমরা জমি দখল করে ফেলবো। কিন্তু আজকে কিন্তু জমি দখল করেও মানুষের মনের মধ্যে এই চিন্তাটা অন্তত চলে এসছে যে শুদ্ধ পরিবেশ থাকলে আমাদের কি কি উপকার, মানে আমরা কি তার থেকে পেতে পারি। হ্যাঁ, গ্রামের দিকের পরিবেশ একরকম, কিন্তু শহরাঞ্চলে কিন্তু মানুষ পরিবেশকে পলিউট করেছে, তো মানুষই একমাত্র ফ্যাক্টর যারা পরিবেশকে অল্টার করেছে। সুতরাং এই অল্টারেশন আইন করে হয় না, অ্যাওয়ারনেস ছাড়া সম্ভব নয়। তবে হ্যাঁ, আইন যদি করতে হয় তাহলে সেটা রিগারাস আইন দরকার। ব্রাজিলে গাছের পাতা ছেঁড়ার জন্য 2 বছর জেল হয়, এটা ভাবা যায়? তুমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে যাচ্ছ, তোমার হাতে কাছে একটা পাতা পড়লো, তুমি পাতাটা ছেড়ে দিলে। এইটা করার জন্য ব্রাজিলে 2 বছরের জেল হয়েছিল। আমার কাছে ডকুমেন্ট আছে। তাহলে ভেবে দেখো যে তারা কতটা অ্যাওয়্যার, হ্যাঁ, তারা কতটা এই ব্যাপারে সচেতন। হ্যাঁ, সেটা কিন্তু লক্ষ্য করার মতো। আমরা কিন্তু যে কোনো সময় তুমি আজকে খাবার খেয়ে খাবারের টুকরোটা তুমি জলে ফেলে দিবে। হ্যাঁ, এবং এর থেকে যে জলের পলিউশন হতে পারে সেটা কিন্তু আমরা কোনো সময় ভাবলাম না। হ্যাঁ, বাড়ির আবর্জনাগুলোকে প্লাস্টিকে করে নিয়ে আমরা জলের মধ্যে ফেললাম। তারপরে স্যার মানে কোথাও গিয়ে একটা জিনিস তো খুব বড় পরিষ্কার হয়ে দাঁড়ালো, মানে পুরো আলোচনায় যে পরিবেশ চিন্তা বা পরিবেশ ভাবনা, না আপনার এই অগাধ পণ্ডিতের কাছে আমাদের মানে জানাটা আজকে অনেকটাই। না, আমার যেটা মনে হয় জানতো, তোমরা হচ্ছে আমাদের কি বলবো মুখপত্র আর কি। আমরা কথা বলেছি, আজকে আমাদের কথা বলে ছাত্রদের নিয়ে যদি কখনো সুযোগ হয়, আমি সবসময় ছাত্রদের মধ্যে গিয়ে কথা বলতে বেশি ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই সুযোগ থাকলে, সুবিধা থাকলে সেরকম হবে, তবে নিশ্চয়ই মানে হবে না, একটু সময় লাগবে। হ্যাঁ, আমি আবার ফিরে যাবো কাজের মধ্যে। হ্যাঁ, সময়ের জন্য অপেক্ষা, এইটুকু আমাদের ধৈর্য করতেই হবে। নিশ্চয়ই, কিন্তু মানে এইটুকু আজকে যতটুকু আমরা আপনার কাছ থেকে পেলাম, আশা করি মানে যারা শুনছেন তারা মানে একেবারেই সমৃদ্ধ হবেন, কারণ পরিবেশ দিবস পালন করার সঙ্গে সঙ্গে পরিবেশের বিভিন্ন ভাবনাগুলোর সঙ্গে পরিচিত হওয়াটা একটা বড় কাজ। তো আপনার মাধ্যমে সেটা আমরা আজকে মানে হতে পারলাম, মানে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগটুকু দেওয়ার জন্য, তোমাদের সকলের মধ্যে আমার কথাকে নিয়ে যাবার জন্য তোমাদেরও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তবে একটা সময় আমরা বলি আমাদের সকলের উদ্দেশ্য যদি ঠিক থাকে, আমরা একদিন ডেফিনেটলি উইন করবো। হ্যাঁ, আমরা আমাদের পরিবেশকে ঠিক ফিরিয়ে আনতে পারবো, কারণ আমাদের আসল হচ্ছে গ্রিন ফোর্সকে আমাদের মানে ঠিকঠাক রাখতেই হবে, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই হবে, সেটা তৈরি করবে চিন্তা। ঠিক আছে, সকলকে নমস্কার, শুভেচ্ছা।